নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আবারও চলে এসেছি। আজকে আমার অন্যান্য দিনের মতো অতটাই খুশি আজকেও, তার কারণ আজকেও প্রত্যেকের অনেক গল্প জানতে পারবো। কারোর কবিতা, কারোর গল্প, কারোর সাহিত্য, অনেক কিছু, মানে প্রত্যেকের বিভিন্ন স্মৃতি, ঘুরতে যাওয়ার স্মৃতি হোক বা যে কোনো স্মৃতি, দুঃখের স্মৃতি হলেও সেটাও কিন্তু আমরা শুনতে রাজি। কারণ আমরা কাউকে দুঃখের স্মৃতিগুলো বললেও অনেকটা সময় কিন্তু দেখা যায় আমরা হালকা হই। তো যাই হোক, একদম শুরুতে আমি অন্যান্য বারের মতো বলে দিচ্ছি, দেখুন সরাসরি কথা বলুন বলে ওপর দিয়ে একটা নাম্বার যাচ্ছে আমার মাথার ওপর দিয়ে, সেই নাম্বারে এখন থেকেই ফোন করা শুরু করুন। তো তাহলে কি হবে, শেষে গিয়ে প্রচুর ফোন আসে, আমি বারংবার বলি, আর এটা প্রত্যেকটা দিন ঘটে, আর আমার খুব খারাপ লাগে যে অনুষ্ঠানের শেষে এত ফোন আসে, কিন্তু তখন আর নেওয়া যায় না, কারণ এই অনুষ্ঠানটার তো এতটুকুই টাইম, মানে এই আধ ঘন্টা স্লটটা, সোম মঙ্গল বুধ, ওইদিকে শুক্র আর শনি বিকেল 4টে থেকে। আপনারা জানেন, আমি জানি যে এই অনুষ্ঠানটার ফ্যান অনেকেই হয়ে গেছেন, এবং আমি নিজেও, মানে আমি সঞ্চালনা করছি বটে, কিন্তু আমি কিন্তু নিজেও এই অনুষ্ঠানটার ফ্যান হয়ে গেছি, কারণ এত আপনাদের সাথে এত কথা হয়, এত গল্প করি, এবং গল্পগুলো আমার বেশ মনে ধরে থাকে, মানে আমি মনে রাখতে পারি। তার কারণ ভালো জিনিস আমরা সহজে ভুলি না, সেটাই স্মৃতি, আর এই অনুষ্ঠানটা আমার কাছে সেরকম ভালো। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখছি একদম শুরুতে, এই অনুষ্ঠান যেহেতু আমি জানি, আমার বিশ্বাস আপনাদের পছন্দের একটি অনুষ্ঠান, তাই আপনারা যাতে সব সময় অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে, দেখুন এখন আমাদের প্রত্যেকের কাছে ফোন থাকে, আর ফোনে কিন্তু ইউটিউব থাকে, আর সেখানে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন, অনেকেই রয়েছে সিনিয়র সিটিজেন, আমি তাদের ক্ষেত্রে তাদের সুবিধার্থে কিন্তু এই যে পাশাপাশি দেওয়া রয়েছে, সার্চ অপশনে গিয়ে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করবেন, দেখুন লোগো চলে আসবে, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। দেখুন ওপরে এখন যদি গিয়ে আপনি সার্চ করে থাকেন তাহলে দেখতে পারবেন রেড কালারের একটা সার্কেল। পরবর্তীকালে যদি চান অনুষ্ঠানটা দেখতে, তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই যে সাবস্ক্রাইব করতে হবে, এই অপশনটাতে প্রেস করতে হবে। ওয়েল, এটা গেল ইউটিউব। এবারে ইউটিউবের পাশাপাশি রয়েছে ফেসবুক। আমি বলে রাখবো যে আমার কাছে কিন্তু এখন ফেসবুকটাই খোলা রয়েছে, চাইলে সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। ফেসবুকে গিয়েও কিন্তু একইভাবে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে সিটিভিএন। তো সিটিভিএন এর সার্চ করলে পেজটা চলে আসবে, এবং সেখানে সাবস্ক্রাইব না, সেখানে ফলো করতে হবে। তাহলে কিন্তু দুই জায়গা থেকে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সিটিভিএন এর এই অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান, পাশাপাশি যে কোনো অনুষ্ঠান। তাহলে অনুষ্ঠান শুরু করছি। আর শুরুতেই যেটা বললাম যে এখন থেকে ফোন করুন, নইলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। এবং বিগত দিনের কথা বলি, যে গতকাল যখন অনুষ্ঠান, গতকাল নয় লাস্ট যেদিন করেছি, সেদিন যখন দেখলাম যে এরকম অনেকে রয়েছেন যারা হয়তো প্রথম সেদিনই ফোন করলেন, বা এরকম অনেকে রয়েছেন, সেটা আমার মনে হয় আপনারাও ভালো মতো বুঝতে পারছেন যে অনেকেই রয়েছে যারা ফোন করতে খুব শাই ফিল করে, মানে ফোন করে কি বলবো, আচ্ছা আজকে করবো না কালকে করবো, দুটো দিন দেখি সবাই কি বলে আমিও বলবো, মানে এই জিনিসটা হয়। সেক্ষেত্রে একদম শাই ফিল করবে না, জাস্ট নিজেদের বন্ধু ভেবে গল্প করুন না। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছে ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, গুড আফটারনুন। গুড আফটারনুন। আমি বিপদ ভঙ্গেশা ভবনপুর থেকে বলছি। চিনেছি দাদা, কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আমি আপনাকে দেখলাম, আপনি এসেছেন, একদম, আমি তো খুব ভালো হলো, ভালো একটা টপিক বলা যাবে। একদম একদম। লাঞ্চ হয়ে গেছে দাদা? আজকে পুরী ভ্রমণ সম্বন্ধে বলবো। কি সম্বন্ধে? পুরী ভ্রমণ। আচ্ছা পুরী। আচ্ছা, পুরী, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, কালকে বলেছিলাম, সেদিন বলেছিলাম হরিদ্বার, আজকে পুরী। একদম একদম, বলুন। 1992 সালে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে, 15 ফেব্রুয়ারি, হাওড়া স্টেশন থেকে 10:40 ট্রেন, পুরী এক্সপ্রেস, পুরী টু হাওড়া টু পুরী, ট্রেনে উঠলাম। বেশ। উঠে পরের দিন সকাল 8টা পুরী স্টেশনে পৌঁছালাম। আচ্ছা। পুরী স্টেশনে পৌঁছে আমাদের হলিডে বুক করা ছিল সেন্ট্রাল ব্যাংকে, ওখানে একটু মানে সর্বদা কিন্তু দূরে ভিতরে, ওখানে পৌঁছালাম। পৌঁছে ওখানে ব্রেকফাস্ট করে সমুদ্রে আসলাম। প্রথম 92 সালে, 1992 সালে প্রথম পুরী গন্তব্য। মানে আমি, আমার মিসেস এবং আমার ছেলে, তখন 2 বছর বয়স, আর আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, 5 জনের সঙ্গে গিয়েছিলাম। আচ্ছা, বাহ। তারপর পুরী স্টেশনে এসে পৌঁছালাম। তারপরে পুরী সমুদ্র ধারে আসলাম। কি অপূর্ব পুরী সমুদ্রের ঢেউ, কি অপূর্ব, সত্যি তাই। হ্যাঁ, এরকম ঢেউ কোথায় দেখতে পাওয়া যায় না আমার মতে। আমার এখনো দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। যাও,
পুরী সমুদ্র পুরো দর্শন করলাম। হ্যাঁ, তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, বিকেল বেলা জগন্নাথ দর্শনে গেলাম। বাহ, জগন্নাথ দর্শনে কিন্তু অত ভিড় ছিল না, এখন যেমন ভিড়। হ্যাঁ, তখন গর্ব গিয়ে মানে ঢুকে যেতাম আর ঢুকতে দিত। আচ্ছা, ওখানে পরিক্রমা করতাম, তারপর বেদি উপরে জগন্নাথ দেব কলা পছন্দ করতেন। হ্যাঁ, মানে 12টা কলা, মানে একখানা কলা দিতাম। বাহ, কিন্তু এখন পুরীতে গেলে ওর মানে ভিতর গর্ব গিয়ে যাওয়া যাবে না, বাইরে থেকে দেখা যাবে। আর এখন প্রচন্ড ভিড়। আমি প্রতি বছর পুরী যাই, 26 বার পুরী দর্শন হয়ে গেছে। বাহ, হ্যাঁ, এই তো মাস পাশে ঘুরে আসলাম। আমি একবারও যেতে পারলাম না। যাকে জগন্নাথ না টানলে যাওয়া যাবে না। একদম তাই, একদম তাই, এটা আমি বিশ্বাস করি। টিকিট কেটেও যেতে পারে না দিদি। ঠিক ঠিক ঠিক। আমি তো 19 সালে আর 20 সালে টিকিট কেটেও যেতে পারিনি। আচ্ছা আচ্ছা, যাক, জগন্নাথ দর্শন করলাম, ভালো লাগলো। তখন তো ভিড় ছিল না, তো ভালোই দর্শন করেছি। এখন খুব ভিড়, সত্যি তাই। এখন শুনি তো যারা যায়। হ্যাঁ, মার্চ মাসে কিন্তু প্রচন্ড ভিড়। উঠাইতে ছিল একদম, বাইরেও ভিড়, ভিতরে ভিড় ছিল। আচ্ছা, তাহলে কোন মাসটাতে ভিড় কম থাকবে একটু আপনার থেকে জানবো, কারণ আপনি এতবার গেছেন। কোন সময়টা বেস্ট? জগন্নাথ দর্শন করে আইতে, তারপর রাত্রিবেলা আবার পুরী সমুদ্রে বসলাম, খুব ভালো লাগলো। বেশ। তারপরে পরের দিন গেলাম, বাসে বুক করা ছিল। হ্যাঁ, কোরানো, তারপর আপনার চন্দ্রভাগা, তারপর লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বর, তারপরে হলো আপনার নন্দনকানন, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি। কিন্তু উদয়গিরি খণ্ডগিরিতে সেরকম কিছু ছিল না 92-তে। তো একটা হনুমান ছিল, আমি ঠাকুর, ওখানে ঠাকুর ছিল, ঠাকুরকে কিছু তোলা বা আরো কিছু কিনেছিলাম। ওটা হনুমান টেনে নিয়ে গেল হাতের থেকে, এত হনুমান। এই উদয়গিরি খণ্ডগিরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যা হোক, তারপরে যে রিক্সা করে যে মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, তারপরে চন্দ্র সরোবর, তারপর বিজয় স্বামীর বাড়ি, মন্দির, তারপর মন্দির, এগুলো দর্শন করলাম। আচ্ছা, তারপর 7 দিন ছিলাম, তো সেবারে 7 দিন ছিলাম 92-তে। তারপরে আরেকদিন গেলাম রিক্সা করে সোনার গৌরাঙ্গ মন্দির, গম্ভীরা মঠ, ইস্কন মন্দির, শাশ্বতগুড়ি আসন, হরিদাসের মন্দির, পুরুষোত্ত বৈরমঠ, এগুলো দর্শন করলাম। আর আমাদের গুরুদেব মন্দির ছিল ভারত সংঘ, ওদের মাঘী পূর্ণিমা ছিল, ফেরবাসী গেছেন তো। আচ্ছা, ওরা সকালবেলা প্রভাব পেয়ে বেরিয়েছিল, ওখানে একদিন প্রসাদ পেলাম দুপুরবেলা ভারসার সঙ্গে। আহুতি হলো, প্রসাদ পেলাম, সন্ধ্যাবেলা আহুতি হওয়ার ও দর্শন করলাম, খুব ভালো লেগেছে। আর সকালে থাকলে এটা কি হয়, রাত্রিবেলা আপনি যদি থাকবেন, ঘুমাবেন, ওই সমুদ্রের ঢেউ শুনতে পাবেন। আচ্ছা আচ্ছা, যদি সর্বদাই থাকা যায় সমুদ্রের কাছে, রাত্রিবেলা থাকলে আপনি শুনতে পারবেন। আচ্ছা, এত ঢেউ, মানে এত শব্দ। আচ্ছা, আবার দুপুরবেলায় গেলে সমুদ্রে গুলিয়ারা মাছ ওখান থেকে ধরে আনে, মাঝখানে মাছ সমুদ্র থেকে। আচ্ছা, মাছ ওখানে নামায় সমুদ্রের ধারে, অনেকে মাছ খেয়ে নেয় বা দেখে, কি সুন্দর। হ্যাঁ, এখন না দেখলে তো বুঝতে পারবে না, দেখলে খুব ভালো। সমুদ্র অপূর্ব ঢেউ, খুব ভালো। 7 দিন ছিলাম। আচ্ছা, এখনো যাই, জগন্নাথ কৃপা না হলে তো যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এইটাই আপনি শেয়ার করলাম। আর তারপর তো অনেক খাজা বিখ্যাত, খাজা একদম একদম একদম। হ্যাঁ, সবাই সব আত্মীয় স্বজনদের জন্য আনতে হয়। আর যদি ফ্যামিলি যা, আমার বিশেষ আমার দিদি যেতে, তারা সব ওই কাপড় চাপড় কিনবে সবাইকে দেওয়ার জন্য। এটাই তো যতবার যাবে ততবার ওই কাপড় চাপড় কিনবে, ওটা কিনবো, ওটা কিনবো, এইসব। সেটাই না, আমরা প্রত্যেকে হয়তো ঘুরতে গেলে একটু বাড়ির লোকের জন্য কিছু নিতে বা কাছের মানুষ তাদের জন্য নিতে খুব ভালো লাগে। বইতে রাখা আছে, ঠাকুরের বই রাখা আছে, যে বাইরে গেলে একটা স্মৃতি রাখার জন্য আনতে হয়। আচ্ছা আচ্ছা, ওটা স্মৃতি পুরীতে একদমই একদমই, সত্যি তাই। যাও, আচ্ছা, কোন সময়টা বেশি ভালো হবে যাওয়া আপনি বলুন তো? আপনি এতবার গিয়েছেন, তাই আপনার থেকে জানতে ইচ্ছে করলো, কোন সময়টা মানে যাওয়া বেস্ট আপনি মনে করছেন সমুদ্র বা জগন্নাথ দেব দর্শনে?
হ্যাঁ, ওটা ফেব্রুয়ারি মাসে গেলে আমি সমুদ্রের রাইজ দেখেছি, সুন্দর মানে সূর্য উঠছেই পুরো আচ্ছা, তলা। আচ্ছা, মানে আচ্ছা। একদম তলা থেকে ফেব্রুয়ারি মাসে 92। ওই আচ্ছা। কুয়াশা থাকলে হবে না, আকাশে মেঘলা থাকলে হবে না, বৃষ্টির দিনে হবে না। ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে সব থেকে ভালো, ওটা আচ্ছা দেখতে পাবেন আচ্ছা আচ্ছা। সমুদ্রে সানলাইট। হ্যাঁ হ্যাঁ। তারপরে তো সূর্য অস্ত যাচ্ছে, সেটা তো ভালো দেখা যাচ্ছে, রাত্রিবেলা বিরাট এলাকা। আর একটা এখন হয়েছে গৌড় বিহার, গুপ্ত আচ্ছা। বৃন্দাবন, হ্যাঁ, নতুন হয়েছে, তাও 6-7 বছর হয়ে গেল। গুপ্ত বৃন্দাবন ওটা একদম, সমুদ্রের একদম। ধার দিয়ে যেতে হয়, একদম মহল আছে, ওখান দিয়ে যেতে হয়। 22 বিঘা জমির উপর নানা আচ্ছা, রকম আচ্ছা। ঠাকুর, রাধাকৃষ্ণ। হ্যাঁ। তারপর একটা পুকুরের মতো আছে, ওটা আপনার ইটের জল আসে, মানে যত তীর্থের জল ওখানে জমা থাকে। হ্যাঁ, মানে আচ্ছা, গুপ্ত আচ্ছা। বৃন্দাবনের আগে হলো, গুপ্ত বৃন্দাবন দর্শক হলেও আপনার পূর্ণ হবে। বেশ বেশ বুঝেছেন? বেশ, আচ্ছা, আমি দুটো গান করছি, আচ্ছা করবেন, জগন্নাথ দেবের গান। একদম বলুন। হ্যাঁ, নীলাচলে প্রভু আমার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ। নীলাচলে প্রভু আমার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ। জয় বলদেব, জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা। বেশ, বেশ। জগন্নাথ যামিনী, নরপথগামী, নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ যামিনী, গণপথগামী, নয়ন পথগামী ভব তুমি। নীলাচলে প্রভু আমার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ। জয় বলদেব, জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা। নীলাচলে প্রভু আমার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ। বেশ এটা দাদা, জগন্নাথের অসংখ্য গান। ধন্যবাদ। সত্যি মানে আপনি যে আপনার গল্প তার সঙ্গে এই গান শোনালেন, মানে আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লেগেছে। তার কারণ প্রভু জগন্নাথের গল্প শুনতে কার না ভালো লাগবে, সেই জগন্নাথ দর্শন করতে আপনি এতবার গেছেন, অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক বন্ধু রয়েছে ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। শুভ দ্বীপ্রহর। শুভ দ্বীপ্রহর। আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। গলার আওয়াজ শুনেই চিনতে পেরেছি। কেমন আছেন? ভালো আছি, কিন্তু গরম তো কমছে না, গরমের মধ্যেই ভালো আছি। সেটাই, তুমি ভালো তো কেমন থাকতে আছো? হবে। এই তো আমরাও গরমের মধ্যে ভালো আছি। লাঞ্চ হয়ে গেছে? গরম আর এখানকার, হ্যাঁ লাঞ্চ হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ বলুন। কলকাতার একলাই গরম তো, আর কি, ছেলে অফিস চলে যায়, আমি একলা। সেটাই, ওই সারাদিন সেটাই। কাজকর্ম সেরে খেতে তো হবেই। আচ্ছা, আম কেমন খাচ্ছেন? গুজরাটে আম পাওয়া যাচ্ছে? হ্যাঁ, গুজরাটে আম পাওয়া যাচ্ছে। গুজরাটে তো কেশর আম, আচ্ছা, আচ্ছা। গুজরাটের আম বিখ্যাত। কেশর, তারপরে আরো কি সব নাম, কিন্তু আমি আচ্ছা। তো, আমার ডায়াবেটিস তো, আমি একটু মেপে জুপে খাই আর কি আম। আর ল্যাংড়া আমের আশায় বসে থাকি, বৃষ্টি হলে তবে ল্যাংড়া আম। আর আচ্ছা, এখানে আচ্ছা। জানো তো, গুজরাটিরা না বৃষ্টি পড়লে আর আম খায় না, তখন আম আচ্ছা। খুব সস্তা হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো সেই টাইমটাই হ্যাঁ, পারফেক্ট আম দারুণ কেনার জন্য। দারুণই ব্যাপার। হ্যাঁ। যাই হোক, আমি পরশুদিন তুমি এসেছিলে, হ্যাঁ, হ্যাঁ, তো আমি হ্যাঁ। শুনলাম তোমার পাহাড় খুব ভালো লাগে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, তা এর আগে শনিবার দিন তনুশ্রীদির সঙ্গে হ্যাঁ। পাহাড় নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, তা আজকে তোমার ফোন, তোমার এ দেখে, সঞ্চালনা দেখে আমি বললাম না, আজকে তোমাকে একবার পাহাড়ের গল্প করি। বাহ বাহ, একটু আমি দারুণ তো, ব্যাপার। আমি 46 বছর বাংলার বাইরে, একদম, হ্যাঁ বলেছিলেন কলকাতার আপনি। বাইরে। হুম, প্রথম 20 বছর ছিলাম রাজস্থান। আচ্ছা রাজস্থান তো আমি রাজস্থানের উদয়পুরের শহরে থাকতাম। আচ্ছা, পুরো শহরটা হচ্ছে পাহাড়ের মাঝখানে। বাহ এত সুন্দর শহর, যাকে বলা হয় দ্বিতীয় কাশ্মীর, বাহ, দ্বিতীয় কাশ্মীর বলে বলা হয়। হ্যাঁ, আর এত সুন্দর শহর, আর লেক, হুম হুম লেকে লেকে ভরা। হুম। তা তনুশ্রীদির সঙ্গে গল্প করেছিলাম, আজকে তোমাকে দেখে আমার মনে হলো তোমাকে একবার অনুরোধ জানাই যে তুমি একবার রাজস্থান ঘুরে এসো। রাজস্থান তো আচ্ছা। পাহাড়ে পাহাড়। আচ্ছা, আমার খুব জয়সলমীর যাওয়ার নাম ইচ্ছে রইলো। শুনেছো? হুম 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 হুম। সোনার কেল্লা। আমি যদি হ্যাঁ। থাকতাম ওখান থেকে ফোন করতাম, তাহলে তোমায় ডেকে নিতাম। একদম একদম।
আর জয়পুর তো পিঙ্ক সিটি, জয়পুরকে বলা হয়। সব বাড়ি টাড়ি ট্রেন সব পিঙ্ক কালারের, এত সুন্দর কি বলবো। আর আমি উদয়পুরে ছিলাম, উদয়পুর প্যালেসের কাছাকাছি। আচ্ছা প্যালেসের লেক প্যালেস হোটেলটা এত সুন্দর কি বলবো। আমাদের চেনা পরিচিত ছিল মাসিমা, ওনার ছেলেদের লেক প্যালেস হোটেলে আমরা গিয়েছিলাম। আচ্ছা এত সুন্দর সাজানো গোজানো, ওখানে সব শুটিং হতো আগে লেক প্যালেস হোটেলে, লেকের মধ্যখানে। আর একটা ছিল লেকের মধ্যখানে রেস্টুরেন্ট, আমরা বোটে করে গিয়ে সেই রেস্টুরেন্টে চা স্ন্যাক্স সব খেয়ে আসতাম। তারপর কি হলো জানো, মানে 8-10 বছর বাদে, আমি তো 20 বছর ছিলাম, 8-10 বছর বাদে মানে সুখা, এমনিতেই তো রাজস্থান সুখা, কিন্তু বৃষ্টি হলো না। 2-3 বছর বৃষ্টি না হওয়াতে প্রচন্ড জলকষ্ট, সব লেকগুলো শুকিয়ে খেলার মাঠ হয়ে গেল। আর আমাদেরও বাড়িতে জল আসতো 2-3 দিন অন্তর। এত কষ্ট করে কাটিয়েছি 2000 পর্যন্ত, যে বলার কথা নয়। তা তোমাকে আমি এই জন্য অনুরোধ করলাম, তুমি একবার, এখন অবশ্য সেসব কিছু নেই, রাজস্থানের বহু স্মৃতি আমার আছে, আমার ছেলে মেয়ের জন্ম, আমার কাজকর্ম সবকিছু রাজস্থানে। আর ওরা বাঙালিকে খুব সম্মান করে। বাহ, আরো যাওয়ার ইচ্ছেটা আরো মানে বেশি প্রবল হলো। না না, সত্যি আমি যদি থাকতাম আমি তো তোমাকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতাম। এখন তো বড়দায়, পারলে বড়দাতেও এসো। একদম বড়দাতেও। খুব ভালো লাগলো, মানে সত্যি আমি শুনে পুরো ইমাজিন করছিলাম যে কেমন হতে পারে আপনি যখন পুরো গল্পটা বলছিলেন। মানে আরেকটা গল্প বলেছিলাম সেদিন, পরে নয় আর একদিন বলবো। মানে পাহাড়ে উঠে তারপর মাঝখানে লেক, এটা আমি কোনোদিন চিন্তা করতে পারিনি, পারি না। এশিয়ার মধ্যে বিখ্যাত লেক। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি থেকে 20-25 কিলোমিটার দূরে ছিল। আচ্ছা, মানে তখন যেখানে থাকতেন উদয়পুরে? হ্যাঁ, মানে উদয়পুরে থাকতাম। হ্যাঁ। আমার ছেলে মেয়ের পড়াশুনো, আমার টিচারি চাকরি সব উদয়পুরে। এখন সেই সব স্মৃতিগুলো মনে করে ভালো আছি। সত্যি তাই, এই যে ভালো স্মৃতিগুলো ভোলা যায় না। হ্যাঁ, বেশ অসংখ্য ধন্যবাদ। মানে এই যে আপনি ফোন করলেন, আমাকেও গল্পগুলো শোনালেন, যেমন করে তনুশ্রীদিকে শুনিয়েছিলেন, আমার খুব ভালো লাগলো। এবং আপনি যে বললেন, অনুরোধ নয়, অবশ্যই মানে বড়দের সাজেশন হিসেবে আমি নিলাম যে সেই জায়গাটা আমি ঘুরে আসতে পারি, সেই জায়গাগুলো, যেহেতু আমি পাহাড় ভালোবাসি, আপনি শুনেছেন। আমার সত্যি খুব ভালো লাগলো আপনি যে আমাকে সাজেস্ট করলেন সেই জায়গাটা ঘোরার জন্য, খুব ভালো লাগলো। এবং আপনি যে গল্পটা বললেন, মানে যে প্রত্যেকে আপনারা যারা ফোন করেন এবং যেই গল্পগুলো বলেন, যে প্রথমে যে দাদা ফোন করলো, মানে প্রতিটা মানে আমি ইমাজিন করতে পারি যে মনে হয় যে কাশ যদি আমিও থাকতাম, মানে কত ভালো তারা ফিল করেছে সেই ঘুরে ফিরে, আমিও যদি করতে পারতাম। যাই হোক, আরো একজন দর্শক বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে চন্দনাসুর বলছিলাম। আচ্ছা, কেমন আছেন বলুন? ভালো আছি ম্যাডাম। আর প্রথম কথা হচ্ছে, আপনাদের অ্যাঙ্কারিং প্রত্যেকেরই ভালো লাগে। আর স্মৃতির খোঁজে প্রোগ্রামটা তো অসাধারণ, বলার কিছু নেই। কিন্তু একটা রিকোয়েস্ট ছিল ম্যাডাম, যদি এই প্রোগ্রামটা 1 ঘন্টার করেন তাহলে খুবই ভালো হতো। খুবই অল্প সময়তে 2-1 কথা বলতে বলতে যেন মনে হয় টাইমটা পাস হয়ে যায়। আচ্ছা, আমি অবশ্যই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। আপনি যেই আবেদনটা রাখলেন আমি অবশ্যই জানাবো। আচ্ছা, আজকে ফার্স্ট আপনি ফোন করলেন? হ্যাঁ, আজকে প্রথম দিন ফোন করলেন? না, আরেকদিনও করেছিলাম। আচ্ছা, বলুন। আর আপনার আমার ছোটবেলায় একটা স্মৃতির কথা মনে পড়তে আসছে। বেশ। তো ছোটবেলায় আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসতাম। আচ্ছা। তো সেই সুযোগ বছরে 2বার হতো, একটা হচ্ছে সরস্বতী পুজো আর একটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমী। তো সেই সরস্বতী পুজোর দিন শাড়ি টাড়ি পরে তো স্কুলে গেছি, তখন আমার ভালো মনে আছে, ক্লাস 7-এ পড়ি আমি। আচ্ছা। তো তখন যখন স্কুলে গেছি, সরস্বতী পুজো আনন্দ সবকিছু করা হয়েছে, খাওয়া দাওয়া খেয়ে দিয়ে যখন ফিরবো, সে সময় প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি। তখন কি করব, মায়ের শাড়ি নষ্ট হয়ে গেলে বকাও খাবো। একদম। প্লাস্টিক জোগাড় করেছে একজনের থেকে, করে সেই শাড়ি খুলে প্লাস্টিকে ভাঁজ করে বগলে কেটে আপনার ছায়া আর ব্লাউজটা পরে পুরো বাড়িতে এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, যে ঘরে ঢোকার পরে মা তো আমাকে প্রচন্ড বকাবকি করছে। তারপরে বলছে, তোরা কালকে থেকে স্কুলে পড়াশোনা করতে হবে না। আমি তার মানেও বুঝতে পারছি না কেন মা বলছে এরকম।
তাও এখনকার ছেলেমেয়েরা যতটা ম্যাচুর ততক্ষণ তত তো আমরা ছিলাম না। তো মা তাকে পরের দিন মাকে বলছি যে মা কেন তুমি আমাকে এরকম বকছো, আমি তো শাড়ি তোমার শাড়িটা নষ্ট হয়ে যাবে বলে বলছি, তুই তো একটা উঁচু ক্লাসে পড়িস, এই যে এতটা রাস্তা 1 ঘন্টার মতো আমাদের স্কুলটা ছিল, সেই 1 ঘন্টা রাস্তা তুই এইভাবে ছায়া আর একটা ব্লাউজ পরতে কি করে আসলি স্কুল থেকে। তো তখন তো আমরা এতটা গভীরভাবে বুঝিনি যে লোকে খারাপ বলবে কি না, না, বলবে, একদমই। তখন ওই শাড়ি নষ্ট হয়ে যাবে বলে সেই সেটার ভয়ে জন্য মা বকবে, মা মারবে, সেই ভয়ে। মা বলবে মায়ের শাড়ি নষ্ট হয়ে যাবে, এত সেটাই, কষ্টের সেটাই। শাড়ি, সেইভাবে নিয়ে এসেছি। তো এইটাই আজকে আপনার স্মৃতি খোঁজে মনে পড়লো। আর অল্প করে বলি কেন, যাতে সবাই আর একজন দুজন সুযোগ পায়। না না না, এই সত্যি খুব বলুন। ভালো লাগলো এই যে ফোন করে। অবশ্যই ফোন করবেন, অবশ্যই ফোন করবেন এই অনুষ্ঠানে, এবং আপনি যে আবেদনটা রাখলেন আমি অবশ্যই বলবো। অসংখ্য ধন্যবাদ দিদি ফোন করার জন্য। এই যে আপনারা যারা ফোন করে নিজেদের আবেদন, মানে আমি এটা প্রথমও বলতাম যে কারো যদি কোনো কিছু সাজেশন থাকে যে না অনুষ্ঠানটাকে এরকম একটু অন্যরকম ভাবে করা যেতে পারে বা কিছু ইনক্লুড করা যেতে পারে, নতুন কোনো সংযোগ করতে পারি, আমরা সংযোজন করতে পারি, তাহলে অবশ্যই আপনারা আপনাদের সেই সিদ্ধান্ত সেটাও কিন্তু ফোন করে জানাতে পারেন। নিজেদের গল্পের পাশাপাশি, স্মৃতির পাশাপাশি আমরা সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাববো। আমি কর্তৃপক্ষকে বলবো, বা আমি বা যেই থাকি অনুষ্ঠানের সঞ্চালনায়, আমার প্রত্যেকেই বলবো আপনাদের এই আবেদন, আপনাদের এই রিকোয়েস্ট বা আপনাদের এই কথাগুলো আমরা কিন্তু অবশ্যই পৌঁছে দেবো ম্যানেজমেন্ট পর্যন্ত। তো যেটা বলছিলাম যে এখন আমি এইটুকু তো বুঝে গেছি যে এই অনুষ্ঠানটা প্রত্যেকেই দেখছেন, প্রত্যেকের খুব ভালো লাগছে এবং তারা প্রত্যেকেই হয়তো চেষ্টা করে। তাই আমি একদম শুরুতেই বলে দিই যে একদম শুরুর থেকে ফোন করবেন। এবং আরেকটা বিষয় বলি যে হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর কিছু মিনিট রয়েছে, তাই চাইলে কেউ ফোন করতে পারেন। এবং চাইলে কেন অবশ্যই ফোন করুন, কারণ অনুষ্ঠানটা আপনাদের জন্যই। যেই বিষয়টা আমি কেন, অন্যান্য যারা থাকে তারাও বলে যে এই অনুষ্ঠানে যে আমরা বলছি, আমরা এতটাও বলে আমাদের কথা নয়, আপনাদের সাথে গল্প করার কথা। আপনারা বলবেন, আমরা শুনবো, দর্শকরা শুনবে। এবং যারা দর্শক রয়েছেন, যারা দেখছেন এই মুহূর্তে, প্রত্যেককে বলবো ফোন করুন, গল্প করি আমরা। এবং যেই যে স্মৃতি মনে পড়ছে অবশ্যই শেয়ার করুন। এবং প্রথমে যে দাদা ফোন করলো তার বিষয়ে আমি একটা কথা বলাই হয়নি, যে দাদার প্রত্যেকটা গল্প এত সুন্দর করে বলে, মানে যেন কোনো বইয়ে লেখা রয়েছে, মানে এত সুন্দর করে বলে, খুব ভালো লাগে। খুব সুন্দর করে বলতে পারেন উনি, হয়তো এত সুন্দর করে কথা আমিও বলতে পারি না গুছিয়ে। যাই হোক, এই অনুষ্ঠানটা কি বার হয় আশা করি আপনাদের মনে আছে, বা এখন ধরুন যারা নতুন দেখছেন, ধরুন এরকম অনেকে রয়েছে আজকে প্রথম দেখছে, তাদের জন্য বলে দেব সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, এই যে এই 5 দিন হয় স্মৃতির খোঁজে অনুষ্ঠান, ঠিক বিকেল 4টের সময়, 4টে থেকে 4:30। এই যে স্লটটা শুধুমাত্র কিন্তু অনেক ভাবনা চিন্তা করে আপনাদের জন্য রাখা হয়েছে। তার কারণ আপনারা ভালোবাসা যেভাবে আমাদেরকে দিয়ে এসেছেন, সিটিভিএনকে দিয়ে এসেছেন শুরু থেকে আজ পর্যন্ত, এতগুলো বছর হয়ে গেছে, এবং আশা করব আগামী দিনেও সেই ভালোবাসা আপনাদের থেকে পাবো। সেই জন্য ভালোবাসা, সেভাবে ভালোবাসা আমরা কি করে ফেরত দেবো, আমরা অনেকটা ভেবেছি, এবং ভেবে আমাদের মনে হয়েছে এর একটা ছোট্টভাবে চেষ্টা করতে পারি আমরা, এবং না দেখলাম যে আমরা সাকসেসফুল। কারণ আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন এই অনুষ্ঠানটা, এবং অনেকেই বলছেন যে অনুষ্ঠানটা আধ ঘন্টা নয় 1 ঘন্টা করার জন্য হয়তো সময় খুব কম হচ্ছে, সে 1/2 ঘন্টা সত্যি। কিন্তু এই যে আমি যে বলবো কর্তৃপক্ষকে অনুষ্ঠানটা 1 ঘন্টা করার জন্য, আপনারা ভেবে দেখুন, এই যে এখন কিন্তু ফাঁকা রয়েছে, ধরুন ফোন খুব কম আসলো, সেক্ষেত্রে আমাকে বলতে হবে, আমি তো অবশ্যই নিজের গল্পগুলো বলবো, কিন্তু আমার স্টকের গল্প থেকে আমার মনে হয় দর্শকরা, আপনারা যারা নিজেদের মধ্যে থেকে ফোন করবেন তারাও বেশি উৎসাহিত হবে। এবং আমার জীবনে যেইটুকু যা গল্প আছে মোটামুটি করে প্রতিটা অনুষ্ঠানে একটু একটু করে বলার চেষ্টা করি, কিন্তু আমার কাছে আর কত স্টক থাকবে, আমি আর কতগুলো গল্প বলবো। তাই আমি চাই যে আপনারা ফোন করুন, এবং আপনারা ফোন করে নিজেদের যত স্মৃতি আছে, কারণ দেখুন কিছু কিছু স্মৃতি কখনোই ভোলা যায় না, আমরা চাইলেও কিন্তু মাথা থেকে ডিলিট করতে পারবো না। তার কারণ এই যে আমাদের ঘোরা স্মৃতি, যারা আপনারাই ফোন করেন আপনারা জানেন যে দেখুন না, যেই বিষয়গুলো আমরা কখনোই ভুলতে পারি না সেটাই আমাদের স্মৃতি। এবং আমাদের এই যে কোথাও কোনো ঘুরতে গেলাম বা কোনো ঘটনা ঘটলো আমাদের লাইফে ভালো, সাডেনলি সারপ্রাইজিং, তো সেই ঘটনাগুলো কিন্তু অতটাই আমাদের কাছে সুন্দর সুমধুর স্মৃতির, বা ঠাকুরের কোনো স্মৃতি হতে পারে, অথবা কোনো দুঃখের স্মৃতিও কিন্তু হতে পারে। কারণ ভালো মন্দ, আপস অ্যান্ড ডাউনস নিয়েই যেহেতু আমাদের লাইফ, সবসময় যে ভালো ঘটবে তা তো নয়, ভালোর সাথে খারাপও ঘটে, আবার তারপর খারাপের পর ভালো আসে, এই যে সেই চড়াই উতরাই জীবনের। তো এই যে খারাপটাকে কি করে আপনারা কাটিয়ে ভালো জীবনটাতে আবারও ফিরছেন, এই যে লড়াইটা, দীর্ঘ লড়াইটা, আমার মনে হয় সেই গল্পগুলো যদি আপনারা শেয়ার করেন, যেমন আমি আমার সাথে, তেমনই যে দর্শকরাও তো শুনছে আপনাদের সাথে, আপনারা নিজেদের গল্প যখন নিজেরা শুনবেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা দুর্বল, অনেকে যারা ভয় পায় লড়তে, এরকম প্রচুর মানুষ রয়েছেন, হয়তো তারা ভয়ে অনেক সময় অনেক সিচুয়েশনে চুপ থাকে, বা তারা বাধ্য হয় হেরে যেতে। তো আমার মনে হয় প্রত্যেকের এই লড়াইয়ের গল্পটা, যারা লড়াই করে একটা খারাপ সিচুয়েশন পার করে এসছেন, সেই গল্পগুলো যদি অন্যরা জানে, তারাও কিন্তু অনেকটা স্ট্রং হতে পারবে।
তারাও কিন্তু চাইলে লড়াই করে নিজেদের সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করতে পারবে। সেই জন্য জীবনের দুঃখের স্মৃতিগুলো বলতে কখনোই পিছপা হবেন না, ভাববেন না যে বলবো কি বলবো না। যদি মনে হয় যে না, আমি চাই না আমার নামটা সবাই জানুক বা আমার সাথে এই ঘটনাটা ঘটেছে সবাই জানুক, সেক্ষেত্রে অপশন রয়েছে। দেখুন, আমি তো ফোন করলে কেউ জিজ্ঞেস করবো কে বলছেন, কোথা থেকে বলছেন। আপনি চাইলে কিন্তু সেটা নাও বলতে পারেন, আপনি প্রথমেই বলে দিতে পারেন যে না, আমি আমার নামটা জানাতে চাই না বা আমি কোথা থেকে বলছি সেটা আমি জানাতে চাই না। আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করবো না, অবশ্যই তখন আপনার গল্পটা শুনবো, কি গল্প রয়েছে, ব্যাস সেটাই। এবং আরেকটা বিষয় বলে রাখবো, এই মুহূর্তে আমার সামনে ফেসবুকে লাইভ চলছে এবং বেশ অনেকজন দেখছেন। তারা কিন্তু চাইলে ফেসবুকেও কমেন্ট করতে পারেন। যারা ভাবছেন একটু 5% যে না ফোন করবো না, আচ্ছা কমেন্ট করে কিন্তু তার জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, গুড আফটারনুন বা এখন ইভিনিং এর সময়, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাডাম। আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে? হ্যাঁ। আচ্ছা, বা আমার জায়গা। কেমন আছেন বলুন? আছি, ভালোই আছি। কোচবিহারের কোথা থেকে? কোচবিহারের দিনহাটা থেকে বলছি। দিনহাটা থেকে, আচ্ছা আচ্ছা, বেশ। দিনহাটায় তো আজকে ব্রেকিং নিউজ চলছে, যাই হোক সে বিষয়ে আমি গেলাম না। কেমন আছেন বলুন? আর লাঞ্চ হয়ে গেছে? হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে। আচ্ছা, আজকে প্রথম ফোন করলেন এই অনুষ্ঠানে? হ্যাঁ, আমি এই ফোনের সাথে লাইনই পাচ্ছিলাম না, তো আজকে কনস্ট্যান্টলি লাইনটা লেগে গেল। একদম শুরু থেকে ফোন করবেন, মানে 4টে থেকে, তাহলে ঠিক ফোন লাগবে। আপনার নামটা জানা হলো না দিদি। দিয়া রায়। আচ্ছা আচ্ছা, বলুন কি গল্প রয়েছে? গল্প বলতে, এখন তো আমি কলেজে পড়ি, এক সময় আমি আচ্ছা, কাউকে আচ্ছা। ভালো লেগেছিল আমার, আচ্ছা তো সে কনস্ট্যান্টলি আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল কমপ্লিটলি মিথ্যার উপর দিয়ে আর কি, মানে কি রং নাম্বারে ফোন আসাতে সম্পর্কটা শুরু হয়েছিল। বাপরে, তারপর? তারপরে সে সত্যিটা 3 বছর পরে জানতে পারে। জানতে পারার পরে তো সম্পর্কটা আর কন্টিনিউ হয়নি। আচ্ছা, কিন্তু সে এখনো যে তার যে নাম্বারে ফার্স্ট আমাদের কথা হয়েছিল সেই নাম্বারে এখনো ফোন করলে বা ওই নাম্বারটা এখন ও কন্টিনিউ রেখেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার এতে কি মনে হয়, সে কি আমাকে এখনো ভালোবাসে? সত্যি এটা বলা মুশকিল। দেখুন, ভালোবাসা তো জীবনে অনেক আসে, অনেকে যায়, হয়তো আমারও অনেক ভালোবাসা ভেঙে গেছে জীবনে। তো আমি আর কি সাজেশন দেবো, তবে আমি এটুকু বলবো যে সে যদি সত্যিই আপনাকে ভালোবাসে, আপনি কেন, তুমি হয়তো হবে, কারণ তুমি বললে তুমি কলেজে পড়ছো, তো আমার থেকে অনেকটাই ছোট হবে তুমি। তো আমি এটাই বলবো, যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে, আমার মনে হয় সেও চেষ্টা করবে যোগাযোগ করার। শুধুমাত্র একটা ফোন নাম্বার রেখে দেওয়াতে কখনো ভালোবাসে কি বাসে না, সে লয়াল কিনা সেটা প্রমাণ হয় না। কারণ বাস্তব খুবই কঠিন, আমরা আবেগে ভাসি, আমরা আবেগে ভেসে অনেক ভুল ডিসিশন নিই, ভুল মানুষকে বিশ্বাস করি, ভুল মানুষের সঙ্গে হয়তো পথ চলা নিয়ে প্রচুর স্বপ্ন দেখে ফেলি। তো আমি বলবো, তুমি কলেজে পড়ছো, আমি জানি না তোমার এজ কি বা কিছু, কিন্তু ছোট হবে আমার মনে হলো এটা, তাই বলছি ছোট হিসেবে, দিদি হিসেবে সাজেশন দিচ্ছি, জীবনে যাই করো বিশ্বাস করার আগে 100 বার কেন 1000 বার ভাববে। হ্যালো হ্যালো। আচ্ছা, আমাদের সময় অনেকটা শেষ হয়ে এসছে, আর হাতে সময় নেই। দিয়াকে বলবো পরের দিন আবার ফোন করো, আরও অনেক গল্প হবে এবং তুমি কি ডিসিশন নিলে সেটাও শুনবো। এবং এভাবেই আপনাদের বলবো যে অনেকেই রয়েছেন যারা শুরু থেকে ফোনে পান না এবং একেবারে শেষ মুহূর্তে ফোন করেন, আমি বলবো একদম শুরু থেকে ফোন করবেন, তাহলে অনেকটা সময় ধরে গল্প করতে পারবো, আমরা অনেকটা সময় ধরে গল্প করব, অনেকের অনেক স্মৃতি জানবো। বেশ, অনুষ্ঠান আর টানছি না, কারণ একদম সময় শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আজকে অনেকের সাথে গল্প হলো, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, নমস্কার।